আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে কথা বলেছেন। তাদের মধ্যকার সংলাপে বৈশ্বিক পরিস্থিতি, ইউক্রেন ও পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে উঠে এসেছে। তারা বাংলাদেশ পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। বাংলাদেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার ওপর গুরুত্ব দিয়েছেন দুই নেতা। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে দুই নেতার ফোনালাপের বিষয়ে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে দুই নেতার টেলিফোন সংলাপে উঠে আসা গুরুত্বপূর্ণ 8টি বিষয়ে তুলে ধরা হয়েছে। সংলাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই সম্পর্ক একই গণতান্ত্রিক মূল্যবোধের ধারক, আইনের শাসন এবং দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত কথা হয়েছে। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট বাইডেনকে তার সাম্প্রতিক ইউক্রেন সফর সম্পর্কে অবহিত করেন। তিনি সংলাপ ও কূটনীতির পক্ষে ভারতের ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। বাইডেন ও মোদী বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। তারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন। এছাড়া দুই নেতা কোয়াড সহ বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তারা এই যোগাযোগ অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন। জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের জায়গায় ইহুদি উপাসনালয় তৈরির আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। আর এই প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এই ধরনের আহ্বান এই অঞ্চলে আবারও একটি ধর্মযুদ্ধ শুরু করে দিতে পারে, যা পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে। সোমবার ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি আল আকসা মসজিদ কমপ্লেক্সের পশ্চিম দেওয়ালের কাছে একটি সিনাগগ তৈরির পক্ষে কি না। এ সময় তিনি হ্যাঁ সূচক জবাব দেন। তার এই মন্তব্যে ফিলিস্তিন তো বটেই, ইসরায়েলি মন্ত্রিসভায়ও ক্ষোভের জন্ম দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেনে সরকারি বার্তা সংস্থা ওয়াফার প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণ আল আকসা মসজিদের কোনো ক্ষতি মেনে নেবে না। এটি একটি বিপদসীমা যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। তিনি আরও বলেন, আল আকসা মসজিদের মর্যাদা পরিবর্তন করার লক্ষ্যে এই ধরনের আহ্বান এই অঞ্চলটিকে একটি ধর্মযুদ্ধের দিকে টেনে আনার চেষ্টা, যে সবকিছুকে জ্বালিয়ে দেবে। আবু রুদেইনে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছেন, যেন দেশটি ইসরায়েলের চরম ডানপন্থী সরকারকে নিয়ন্ত্রণ করে এবং পবিত্র স্থানটির বিদ্যমান আইনি ও ঐতিহাসিক মর্যাদা মেনে চলতে বাধ্য করে। মুসলিমদের গুরুত্বপূর্ণ এই অবস্থানে উপাসনালয় নির্মাণে বেন গাভিরের আহ্বানের গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। মন্ত্রণালয় বলেছে, এই আহ্বান আল আকসাকে ভেঙে ফেলে তার জায়গায় কথিত উপাসনালয় নির্মাণের জন্য একটি সুস্পষ্ট ও জনসম্মুখে আহ্বান কখনোই বরদাস্ত করা হবে না। গাজায় সোমবার ইসরায়েলি সেনাদের ওপর বড় একটি হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠন হামাস। হামলায় বেশ কিছু সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, ফ্রন্টলাইন থেকে ফেরা আমাদের যোদ্ধারা জানিয়েছে, খান ইউনিস শহরের উত্তর পূর্ব দিকের আল কারারা এলাকায় দুটি হামলায় বেশ কিছু দখলদার সেনাকে ধরাশয়ী করা হয়েছে। একটি বাড়িতে আশ্রয় নেওয়া সেনাদের ওপর প্রথমে টিবিজি শেল ও এরপর অ্যান্টি পার্সোনাল শেল দিয়ে হামলা চালিয়েছে যোদ্ধারা। এরপর একই এলাকায় 5 সেনার একটি টানেল মুখ অনুসন্ধানে গেলে সেখানে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় সেনাদের সবাই নিহত অথবা আহত হয়েছে। অ্যাম্বুশ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। ভিডিওর শুরুতে কাগজ কলম নিয়ে একজন কমান্ডারকে আক্রমণের নকশা করতে দেখা যায়। যোদ্ধারা 2 ধাপে অ্যাম্বুশ হামলাটি চালিয়েছে। কারারা শহরে একটি বাড়িতে সেনাদের বড় একটি দল অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে যোদ্ধারা প্রথমে 2টি টিবিজি শেল দিয়ে হামলা চালায়। এরপর চালানো হয় অ্যান্টি পার্সোনাল শেলের হামলা। প্রচণ্ড বিস্ফোরণে বাড়িটির জানালা উড়ে যেতে দেখা যায় এবং আগুন জ্বলতে দেখা যায়। বাড়িটিতে
23 ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছিল। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের মাত্রা দেখে সামরিক বিশেষজ্ঞরা বলছেন বাড়িতে থাকা সেনাদের সবাই নিশ্চিতভাবেই আহত কিংবা নিহত হয়েছে। দ্বিতীয় ধাপে একটি টানেলের মুখে বিস্ফোরণ ঘটানো হয়, যেখানে 5 সেনা হতাহত হয়েছে। আল কাসাম ব্রিগেডস আরও জানিয়েছে, গাজার বাইরে কিসুফিম, নিরিম ও হাতেল ইহুদি বসতিতে 114 মিলিমিটার রাজুম রকেট হামলা চালিয়েছে তারা। এছাড়া ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেডস জানিয়েছে, মধ্য গাজায় ইসরায়েলি বাহিনীর সেনা ও যানবাহনের ওপর মর্টার হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনের সেনাদের হামলার জবাব দিতে শুরু করেছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের অর্ধেকের বেশি এলাকা জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় ধরনের হামলা করেছে রাশিয়া। সোমবারের পর মঙ্গলবারও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। রয়টার্স জানিয়েছে, এসব হামলায় মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের মিলিটারি প্রশাসন টেলিগ্রামে জানিয়েছে, কিয়েভ অঞ্চলের এয়ার ডিফেন্স সিস্টেম সোমবার রাতেও কয়েক দফায় রুশ মিসাইল ও ড্রোন মোকাবেলা করতে কাজ করেছে। টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমিহাল বলেন, ব্যাপক হামলার শিকার হয়েছে ইউক্রেনের 15টি অঞ্চল। এই হামলা করতে শত্রুরা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনঝাল। এই ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই হামলার বিষয়টি স্বীকার করেছেন। সোমবারের হামলার ব্যাপারে তিনি বলেন, ইউক্রেনে হামলায় রাশিয়ার পক্ষ থেকে 100 ক্ষেপণাস্ত্র ও 100 ড্রোন ব্যবহার করা হয়েছে। এর রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবারের হামলার বিষয়ে কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি। তবে সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার সকালেও হামলার খবর জানিয়েছে। রাশিয়ার এসব হামলায় আতঙ্কে কিয়েভবাসী, সেখানকার বাসিন্দারা বলছেন, ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার মুখে কিয়েভের বাসিন্দারা মেট্রো স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হন। অনেক অঞ্চলে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউক্রেন দাবি করেছে, তারা সোমবার 30টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। তবে বিবিসি জানায়, দুপুর পর্যন্ত সেখানে ড্রোন হামলা চলছিল। লোকজনকে আবারও নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। জেলেনস্কি বলেন, রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যেসব বড় হামলা করা হয়েছে এর মধ্যে এটি অন্যতম। স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ হামলা ছিল এটি। বিভিন্ন ধরনের 100 ক্ষেপণাস্ত্র ও 100 শাহেদ ড্রোন এই হামলায় ব্যবহার করা হয়েছে। এসব হামলা করা হয়েছে মূলত ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে। পাকিস্তানের বেলুচিস্তানের কয়েকটি জেলায় সন্ত্রাসী হামলায় 38 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। সামরিক বাহিনীর পাল্টা অভিযানে মারা গেছে 21 সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার 14 সদস্য। আহত হয়েছেন আরও অনেকে। গত রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে এসব ঘটনা ঘটেছে। সব মিলে নিহতের সংখ্যা 70 ছাড়িয়েছে। সোমবার বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফ রাজ বুকতি ও পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে হতাহতদের এসব তথ্য নিশ্চিত করেছে। রবিবার রাতে বেলুচিস্তান প্রদেশের মাস্ত, কালাত, পাসনি ও সুনসারে জেলার থানায় সন্ত্রাসীরা হামলা চালায়। প্রদেশটির রাজধানী কোয়েটা সহ আরও কয়েকটি শহরে সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটায় এবং গ্রেনেড হামলা চালায়। প্রদেশের গোয়াদর জেলায় সুনসারে থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে নেয় সন্ত্রাসীরা। মুসাখাইল জেলার সহকারী কমিশনার নজিব কাকার জানান, রবিবার রাতে অস্ত্রধারীরা ররসম এলাকায় আন্তঃপ্রদেশ মহাসড়কে অনেকগুলো যাত্রীবাহী গাড়ি, ভ্যান, ট্রাক গাড়ি থামায়। এসব গাড়ি থেকে তারা বেছে বেছে 23 পাঞ্জাবিকে হত্যা করে। মহাসড়কটি পাঞ্জাব ও বেলুচিস্তানকে যুক্ত করেছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। প্রদেশটিতে গত কয়েক বছরে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলোর মধ্যে এটা ছিল ভয়াবহ। সেখানে বিএলএর পাশাপাশি আরও অনেক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। এতে 21 সন্ত্রাসী নিহত হয়, প্রাণ হারায় নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার 14 সদস্য। ব্যাপক বিধ্বংসী ও বিশেষ ক্ষমতা সম্পন্ন চালকবিহীন সুইসাইড ড্রোন তৈরি করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই ড্রোন উদ্বোধন করেছেন। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ সোমবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এই তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়, নতুন এই ড্রোন
ট্যাঙ্ক সহ যে কোনো ভারী যুদ্ধযান ধ্বংস করা এবং প্রচলিত ড্রোন সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। কেসিএনএ জানিয়েছে, শনিবার উত্তর কোরিয়ার একাডেমি অফ ডিফেন্স সায়েন্সের ড্রোন ইনস্টিটিউট ভবনে সুইসাইড ড্রোন উদ্বোধন করেন কিম জং উন। ড্রোনটির পরীক্ষামূলক উড্ডয়ন পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন তিনি। সংক্ষিপ্ত এক বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, নতুন এই ড্রোন দেশের সেনাবাহিনীর ট্যাকটিক্যাল ইনফ্যান্ট্রি এবং বিশেষ অপারেশন ইউনিটের জন্য বেশ উপকারী হবে। পানির নিচে চলতে সক্ষম সুইসাইড ড্রোন বানানোর জন্য উত্তর কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের তাগিদ দেন তিনি। নতুন এই সুইসাইড ড্রোনের কিছু ছবি প্রকাশ করেছে কেসিএনএ। সেসব ছবি দেখে বোঝা যাচ্ছে বিভিন্ন পাল্লার প্রায় 4 ধরনের সুইসাইড ড্রোন প্রস্তুত করেছে উত্তর কোরিয়া। এক প্রকার ড্রোন দেখা গেছে যেগুলো উৎক্ষেপণের জন্য ছোট আকারের রকেটের প্রয়োজন হয়। এদিকে সুইসাইড ড্রোন নিজেদের প্রযুক্তিতে তৈরি বলে উত্তর কোরিয়া দাবি করলেও প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার ভাষ্য, এই যুদ্ধাস্ত্র তৈরিতে উত্তর কোরিয়াকে সহায়তা করেছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফসের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, আমরা উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তিগত সক্ষমতা জানি। নতুন যে ড্রোনটি নিজেদের প্রযুক্তিতে প্রস্তুত বলে উত্তর কোরিয়া দাবি করেছে সেটি সঠিক নয় বলেই মনে হচ্ছে। আমাদের বিশ্বাস রাশিয়া এই ক্ষেত্রে তাদের সহায়তা করেছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।